তুমি মিশতে পারো না? ওকে একটা জিনিস খেয়াল করেছি, ও আত্মীয় স্বজনদের কাছে মিশতে চাইতো না। ও ছোটোবেলা থেকে আমি যেমন সেলফ ডিপেন্ডেন্ট ছিলাম, কখনো কারো কাছে হাত পাতিনি। বড় হওয়ার পরে ঢাকায় যখন আসলো, আমি বলতাম তোমার নানুর বাসায় যাও, ওখানে কয়েকদিন থাকো, ওখানেই খাওয়া দাওয়া করো। তো আমাকে বলতো যে ছোটোবেলা থেকে তাহলে এটা শেখাওনি কেন, যে অমুকের কাছে যাও, অমুকের কাছে টাকা চাও। ও শহীদুল আলম স্যার যেটা বলে গেলেন, আমার ছেলে ওনার জন্য পাগল ছিল। যখন উনি অ্যারেস্ট হলেন, তখন মনে হয়েছিল ও মনে হয় জীবনটা দিয়ে দিবে। সরোয়ার ফারুকের কথা, ও মারা যাওয়ার কয়েকদিন আগে আমি এক চেয়ারে, ও এক চেয়ারে বসেছে। আমি বলতাম, প্রিয় তুমি কি করবে? মা হয়তো ছেলের সবসময় সাকসেসটা দেখতে চাইতাম। ও সিনেমা দেখতো, তাই বললাম তুমি এত সিনেমা দেখো কেন? কি সিনেমা দেখো? দেখিস যে সব ইংরেজি মুভিগুলো দেখে। একদিন আমাকে দেখাচ্ছে, দেখো মা, এই সাংবাদিক এই ছবিটা তোলার পরে সে আত্মহত্যা করেছে। আমি বললাম তুমি এসব কি দেখো? তুমিও কি এই টাইপের কিছু চিন্তা ভাবনা করতেছো নাকি? আমি একটু দুষ্টুমিও করতাম। তো আমাকে সরোয়ার ফারুকের কথা কি জানি বললো। তা আমি বললাম, তুমি এগুলো সিনেমাটোগ্রাফি বাদ দাও তো, এগুলো এই নায়ক নায়িকার সঙ্গে ছবি তোলা, তোলা, এগুলো দরকার নেই বাবা। তুমি কোথায় কোথায়, আমি তো আসলে বুঝতাম না যে এটা একটা অনেক বড় একটা জায়গা শিল্প মাধ্যমের। তো আমাকে শেষ পর্যন্ত বলতে পারিনি। আমার মেয়ের সঙ্গে গল্প করেছে যে আমি দেখা করেছি, আমাকে যেতে বলেছে। আমি এটা জানলাম যখন সরোয়ার ফারুকের সঙ্গে আমার প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখা হয়েছিল। উনি যখন প্রিয় কিভাবে দাঁড়িয়ে কথা বলে যখন বলল, তখন আমি মনে হলো ও তো সেদিন আমাকে এই কথাটা বলতে চেয়েছিল, কিন্তু আমি শুনিনি। আজকে সকালে আমি বিকেএসপিতে গিয়েছিলাম। একটা ছেলে চলে যাওয়ার পরে, একটা মানুষ চলে যাওয়ার পরে যে মার জন্য এত সম্মান দিয়ে যেতে পারে, এটা আমি কখনো কল্পনা করিনি। ও যখন ছোট ছিল, আমি যখনই মানে ঢাকা থেকে রংপুরে আসতাম, জানালা দিয়ে দেখাতাম, বাবা তোমাকে আমি বিকেএসপিতে ভর্তি করাবো। ঠিক যাওয়ার সময় তাই, এইভাবেই ও বড় হলো। আমি নিজেও যদি কখনো একা গিয়েছি, আমি বিকেএসপিতে দেখবই, কারণ আমার বিকেএসপি আমার ভিতরে একটা বিশাল জায়গা ধারণ করত। আজকে যখন আমি গিয়েছি জুলাই ফাউন্ডেশনের কাজের জন্যই, তারা যেভাবে সম্মান দিয়েছে, মানে এতটাই সম্মান আমি তো আসলে কল্পনাও করতে পারি নাই যে একটা মাকে কেউ এত সম্মান দেয়। আসলে তখন মনে হলো বাচ্চাগুলোর মাঝেই প্রিয় বসে আছে। আমি যেখানেই যাই আমার কাছে মনে হয় প্রিয় আমাকে হাত ধরেই নিয়ে আসছে, আমার পাশে বলতেছে আম্মু চলো। আমাকে অনেক জায়গায় নিয়ে যেত, আম্মু চলো তোমাকে একজোড়া স্যান্ডেল কিনে দিব। আমি লাস্টে ওর সঙ্গে আমি স্যান্ডেল কিনতে যাইনি, কিন্তু ওকে একজোড়া জুতা কিনে দিয়েছিলাম। ও প্রায় জুতো হারাতো আর স্পঞ্জ পরে বেড়াতো। তা আমি বললাম আমার ছেলে, বাবা আমি আমার ছেলেটাকে সবসময় একটু স্মার্ট দেখতে চাইতাম। যখন 21 তারিখে ওর জুতোগুলো ওর বন্ধুরা নিয়ে গেল রংপুরে, 21 জুলাই ওর মাটি হয়েছে, জুতোটা পুরো অক্ষত, রক্তে ভরা। সেদিন জুতোটা হাতে পেয়ে বলেছিলাম, বাবা তুমি আমাকে জুতাটা ফেরত দিয়ে গেলা। আমি বকছি বলে, কারণ ও জুতো ও খুব হারাতো আর হাসতো, বলতো আম্মু আরে আমি তো নিজেই ফকির, জুতাটা নিয়ে গেছি বাবা, একজোড়া ভালো স্যান্ডেল রেখে যায়, আম্মু এমন সেরা স্যান্ডেল রেখে যায় যে হাঁটতেই ছিঁড়ে যায়, বলে ও খুব হাসতো আর আমি রেগে যেতাম। যখন ভিডিও ফুটেজগুলো আমি দেখলাম যে গুলি লাগলো, পড়ে গেল, ওকে টেনে হিঁচড়ে নিয়ে গেল, আবার ওকে অনেক দিন দূরে নিয়ে গেল, ল্যাবের সামনে আনলো, পুলিশ ওকে ঢিল দিয়ে গাড়িতে তুললো। সেখান থেকে রাত 1টার সময় যখন ওকে পেল, পরের দিন
কারফিউ যখন দুপুরে খুললো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের চেয়ে প্রিয়র বড় ভাই, বড় আপু, সাংবাদিক যারা, আরও ছাত্র ইউনিয়ন, ওর অনেক, তারা সবাই যখন ওকে খুঁজে বের করে পরের দিন গেল, ওকে গোসল করার সময়, পোস্টমর্টমের সময় জুতোটা খুলেছে। এটা আসলে আমার জন্য অনেক কষ্ট। আমার কাছে মনে হয় আমার ছেলে রাগ করেই আমাকে জুতোটা দিয়েছে, বলে যে না মা, আমি জুতা কিনবো না। আমার মেয়ে বলছে আম্মু, ভাইয়া না এই জুতাটাই পছন্দ করছে, ও 2 বছর আগে দেখে গেছে জুতোটা, অনেক দাম ছিল, তোমাকে বলতে পারেনি, এবার জুতোটার দাম কমেছে 1000 টাকা। আমি বললাম বাবা কোনটা নিবা? বলে না আম্মু, এটা এমনি দেখলাম, তুমি আমাকে আরো কম দামে কিনে দাও। তখন আমি ওর পছন্দ মতো জুতাটা কিনে দিয়ে বললাম হেঁটে দেখো, আবার বলবা যে মা জুতাটা তো হাঁটতে গিয়ে আমার নখে লাগছে। তো যেহেতু আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মায়েরা বাচ্চাদেরকে অনেক কষ্ট করেই কিন্তু মানুষ করি, একটা টাকা জমা করি, এটার জন্য এটা দেব, এটার জন্য ওটা দেব। তখন বললাম যে দেখো, একটু রাগ করেই বললাম, এটা জুতা কিন্তু অফিস আদালতে পরে যাবা, বা ঢাকায় গিয়ে আরও 2 জোড়া জুতা কিনবা, যেটার জন্য তুমি রাব ইউজ করবা। রংপুর থেকে ও খুব গুছিয়ে আসলো, ওর মেয়ের সঙ্গে 2 মাস কাটালো, আমাকে অনেক কথা, অনেক গল্প করলো। আমি যেহেতু উদ্যোক্তা, ও ওই 2টা মাস আমাকে ঘুমাতে দেয়নি। 3টা 3:30টার সময় পা টিপে দেবে, মাথা টিপে দেবে, আম্মু তুমি যে আগে মোম বানাতে, দেখো এখন সবাই কত কিছু পেজ খুলছে, কত কিছু করতেছে, তুমি করছো না। আম্মু নকশিকাঁথা দিয়ে আমাকে ডায়েরি বানিয়ে দাও, তুমি না টাই করো, এটা দিয়ে আমাকে ডায়েরি বানায় দাও। আমি বললাম এগুলোর মানুষ কেনে? আম্মু ঢাকায় এগুলোনের অনেক দাম, এটার কেনার মতন জায়গা আছে, তুমি আমাকে করে দাও। ওর মাধ্যমেই, রাজীবের মাধ্যমেই মারমেইডে অনেক পণ্য দিতে পেরেছি। তো শেষ পর্যন্ত ওর জন্য আমি ডায়েরিটা বানাতে দিয়েছি। খুব বৃষ্টি, ও ডায়েরিটা দেখতে পারেনি, আমার কাছে নিয়ে যে, আমাকে সঙ্গে নিয়ে যে আম্মু আমার টাকাটা আছে না, এটা হচ্ছে, ওর নাম কি, ওই যে রংপুরে গেল ছেলেটা, রজত, ওই যে কি নাম, এখানে আসো, হ্যাঁ না আরেকজন, হ্যাঁ না 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 না, হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, ও কোনো একটা কাজ নিয়ে গেছে, সেটার জন্য ওকে কিছু টাকা দিয়েছে, ও 3 দিন ওর সঙ্গে ছিল, টাকাটা জমিয়ে রাখছে আমার কাছে যে আম্মু আমার একটা ভালো মোবাইল লাগবে, যেন ওয়াটারপ্রুফ, আমি এবার গিয়ে কাজ করব, আমার একটা ডেস্কটপ লাগবে। আমি বললাম বাবা এখন তো এই মুহূর্তে টাকা নাই, আমি আঙ্কেলকে বলবো, আঙ্কেল কিনে দিবে। আমার সঙ্গে গিয়ে অপ্পতে আমার পরিচিত, ও মোবাইলটা নিল ঠিক ওর টাকা দিয়ে, 15,000 টাকা। এই টাকা দিয়ে ওখানে মোবাইলটা 10,000 টাকা দিয়ে বুক করলো। মোবাইলটা দেওয়ার কথা ছিল 16 তারিখে। আমাকে বললো আম্মু তুমি আমাকে পাঠাই দিও। 15 তারিখে তো ঢাকা উত্তাল, 15 তারিখে ওকে আমি ইউটিউবে দেখেছি, ঠিক ফোনে কথা হলো আম্মু এখন পাঠাইও না। সেই মোবাইলটা আমি আর আমার সন্তানকে দিতে পারলাম না। ডেস্কটপ, আমার সন্তান বেঁচে থাকতে আমার সন্তানের অনেক টাকার দরকার ছিল, কিন্তু এখন যখন কেউ টাকার কথা বলে তখন মনে হয় যে আমি টাকা দিয়ে কি করব, আমার সন্তান তো নাই।